শুনলাম এক নেতা বিয়ে করছেন, কে বিয়ে করছে, কে নিজের সংসার পাচ্ছে, কে তার ব্যক্তি জীবনে কি করবে, কি খাবে, বিশেষ করুন এগুলো নিয়ে প্রাইম টাইমে অন্যরা মিনমিন করে আলোচনা করলেও আমার কাছে একটাই হেডলাইন এই মুহূর্তে, ভারতবর্ষের মতন একটি দেশে, যে দেশটাকে হিন্দুস্থানও বলে, সেই দেশে হিন্দুরা এই মুহূর্তে রিফিউজি হয়ে আছে এবং সেই হেডলাইন আমি পিছিয়ে যেতে দেব না। হেডলাইন একটাই, ছবি একটাই, প্রশ্ন একটাই এবং তার দৃশ্য নির্মাণও একটাই হওয়া উচিত। সেই একটাই দৃশ্য নির্মাণ এই মুহূর্তে দেখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজ্যপালের একেবারে খাস তালুক অর্থাৎ রাজভবনের যে চেম্বার, সেই চেম্বারে। এই সেই টেবিল, যে টেবিলে দুটি পার্টিশন সাইন হয়েছিল, দুটি পার্টিশন নিয়ে কথোপকথন ঠিক এই টেবিলে বসে হয়েছিল। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সফর সঙ্গী হিসেবে রাজ্যপালের সাথে রয়েছেন। আমরা সেই ছবি যেভাবে দেখাচ্ছি, রাজ্যপালের গাড়ি চলে এসেছে, জায়গাটা দিয়েই একদম সোজা থ্রোন রুমে যাওয়া যায়, অর্থাৎ যেখানে হিন্দু রিফিউজি যারা রয়েছেন, উদ্বাস্তু যারা রয়েছেন, তারা যাবেন। সব পুড়িয়ে দিয়েছে আমাদের বাড়ি ঘর কিছু। কিসের জন্য পুড়িয়ে দিল? কিসের জন্য পুড়ালে? আক্রমণ করে, হিন্দু ওখানে বাস করতে দিবে না। রিফিউজি হয়ে এরকম ভাবে থাকবেন? আমরা রিফিউজি হয়ে গেছি স্যার। বিধানচন্দ্র রায় তিনিও হয়তো কোনোদিন ভাবেননি যে স্বাধীন ভারতে উদ্বাস্তু হয়ে কিছু মানুষকে রাজভবনে আসতে হবে। এই থ্রোন রুমে উপস্থিত হয়ে গেছেন যারা। স্বাধীন ভারতে হিন্দু উদ্বাস্তুদের আসতে হচ্ছে রাজভবনে বিনতি করতে। বিশ্বাস করুন, আমাদের দেশভাগ হচ্ছে না, বিশ্বাস করুন বঙ্গভঙ্গ হচ্ছে না, বিশ্বাস করুন আজ এক রাতের নোটিসে ভারত আরও 3-4টে দেশে ভাগ হয়ে যাচ্ছে না। কিন্তু ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের এক অঙ্গরাজ্য, যে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, যে রাজ্য সবচেয়ে ক্ষতবিক্ষত দেশভাগ দেখেছে, সেখানে আবার আমরা দেখতে পাচ্ছি হিন্দু উদ্বাস্তুদের গৃহহীন হয়ে পড়া। এবং কেন হিন্দু উদ্বাস্তু হিসেবে যে কেউ রাজভবনে যেতে পারে, যে কেউ রাজভবনে যেতে পারে, যে কেউ রাজভবনে আকুতি মিনতি করতে পারে, কিন্তু হিন্দু হয়ে রাজভবনে হিন্দু উদ্বাস্তুরা কেন গেল আজ তার জবাব চাইছে বাংলা। বিশ্বাস করুন, যে কোনো নেতা বিয়ে করতে পারে, যে কোনো নেতা তার ব্যক্তি জীবনে যা ইচ্ছা করতে পারে, কিন্তু সেটা মিনমিনে মিডিয়া এই মুহূর্তে মনে করছে সবচেয়ে বড় হেডলাইন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা রিলিফ হয়তো এই হেডলাইনগুলো দেবে, কিন্তু রিপাবলিক বাংলা একটাই হেডলাইন, একটাই প্রশ্ন করে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে, সোহরাবুদ্দিন শাসনকালেও বোধহয় এরকম ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষ আমরা দেখিনি বাংলায়। আমরা রাজাকার বা খান সেনাদের শাসনকালেও বোধহয় এরকম অত্যাচার বাঙালিদের সাথে দেখিনি, যেটা এই মুহূর্তে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে দেখছি। এবং আমি একটা টাইমার অন করব, ঘড়ি আমি বলেছি 48 ঘন্টা আগে আমি বলেছিলাম রাত 8টায় জবাব চাই বাংলা শুরু করার আগে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দয়া করে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মালদার ঘর ছাড়াদেরকে বাসে করে নিয়ে আসুন। আপনার ক্যাবিনেটের সদস্যরা মালদা মুর্শিদাবাদের রিফিউজি ক্যাম্পগুলোতে যাক এবং সেখান থেকে বাসে করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনি যেভাবে
ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করছেন, সেই অনুষ্ঠানটাই হিন্দু রিফিউজিদের জন্য আয়োজন করেন। আপনি শোনেননি, আপনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন। আপনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য বৈঠক করতে পারলেও এখন অবধি আমি দেখলাম না হিন্দু রিফিউজিদের জন্য আপনি বৈঠক করছেন। আপনি চাইলেই মালদা মুর্শিদাবাদ যেতে পারতেন, আপনি মালদা মুর্শিদাবাদ গেলেন না। আপনি মেদিনীপুরে যাবেন, মেদিনীপুরে যাচ্ছেন, মেদিনীপুর নিয়ে কথা বলছেন। মালদা মুর্শিদাবাদের হিন্দু রিফিউজিরা কি করলো? আমি সেই টাইমার অন করবো এই মুহূর্তে। দেখুন, বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় টাইমার এই মুহূর্তে। জবাব চায় বাংলাতে কবে যাবেন মুখ্যমন্ত্রী, বেরিয়েছে ছটি দিন। কবে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাবেন, আজ তার জবাব চায় বাংলা। কবে মুখ্যমন্ত্রী মালদা যাবেন, আজ তার জবাব চায় বাংলা। বেরিয়েছে 6 দিন। এখন অব্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা মুর্শিদাবাদের রিফিউজিদের সাথে দেখা করতে পারেননি। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিদ্বেষী আজ তার জবাব বাংলার মানুষ চায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো যাবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকেও না যাওয়ার কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দুদের পাশে তো দাঁড়াবেনই না, যে দলগুলো দাঁড়াতে চায় তাদেরকে আটকানোর চেষ্টা করছেন। মহামহিম রাজ্যপাল তিনি যে যেতে চান তাদেরকে আটকানোর চেষ্টা করছেন। আপনি কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রশ্ন করছি। কাল আমি বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ডাহা মিথ্যা কথা বলছেন, ফেক নিউজ আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ছড়াচ্ছেন। আজ আমি স্পষ্ট ভাষায় বলছি, রাজ্যপাল, যে রাজ্যপালের সীমিত ক্ষমতা, যে রাজ্যপাল মুখ্যমন্ত্রী নন, যে রাজ্যপালকে আমরা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাইনি, যে রাজ্যপাল নবান্নতে থাকে না, যে রাজ্যপাল অনেকগুলো বিষয়ে রাজ্যের সাথে সংঘাতে রয়েছে, সেই রাজ্যপালও মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গাতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি মালদাতে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাবেন না? উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে আবার অনুরোধ করেছিলেন যে আপনিও যাতে না যান। শুনুন। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো, যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। মালদা মুর্শিদাবাদে আপনি হয়তো নাও যেতে পারেন, আপনি কলকাতায় তো হিন্দু রিফিউজিদের ডেকে আনতে পারতেন, তাদেরকে দেখাতে পারতেন, সারা পৃথিবীর মানুষ দেখুক আপনার শাসনকালে পশ্চিমবঙ্গে, আপনার শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার শাসনকালে পশ্চিমবঙ্গে হিন্দুরা রিফিউজি হয়ে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় কাটাচ্ছে দিন, রিফিউজি ক্যাম্পে কাটাচ্ছে দিন। আমি অবাক হয়ে যাচ্ছি, আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, কাল রাজ্যপাল তিনি মালদা যাচ্ছেন, কিন্তু তার আগে জবাব চাই বাংলাতে এই মুহূর্তে রাজ্যপালকে আমরা পেয়েছি। আমরা রাজ্যপালের সাথে আলাপ করব। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে রয়েছেন রূপা গাঙ্গুলি, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, কামাল হোসেন এবং ঝন্টু বড়াই, তারাও আমাদের সঙ্গে থাকবেন। আমি প্রথমে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে যাব। ডক্টর বোস, খুব স্পেসিফিক পয়েন্ট আমি ইংলিশে এবং বাংলা দুটোতেই বলছি। মমতা ব্যানার্জি হ্যাজ অ্যাপারেন্টলি রিকোয়েস্টেড ইউ নট টু গো। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সম্ভবত মানে প্রেস কনফারেন্স করেই বলেছেন, আমি জানি না আপনাকে কি টেলিফোন করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে না যেতে বলেছেন, এরকম কোনো রিকোয়েস্ট এসছে? She never requested me like that. এরকম কিছু বলেনি, অর্থাৎ এর বাংলা হচ্ছে এরকম কিছু বলেনি। বেশ বেশ, এবং বলার মতন জায়গাতেও নেই। রাজ্যপাল, আপনি আমাকে এর আগেই বলছিলেন যে রাজ্য সরকারের আন্ডারে আমি কাজ করি না। There is a strong government led by the Prime Minister, and we are a federalism. The state government and the central government should work together hand in hand in facing such situations and bringing comfort and consolation to the people. As governor, my role is to see that the constitutional proprieties are observed. People can live without fear. You know, violence is something which can never justify under any circumstances. As Gandhiji said, you know, an eye for an eye will make all of us blind. That's a realization which people have to take, whether it is name of religion, name of culture, or any justification you give. Nobody has got a right to take the law in their hand. Violence is a weapon of the impatient
and the incompetent. A state cannot afford to encourage that. We will put it down with an iron hand. We'll certainly give protection, sense of relief, sense of security to the people. আমি আপনাকে বেশিক্ষণ আটকে রাখবো না। আমি আরেকটা প্রশ্ন আপনাকে শুধু করতে চাই, এই মুহূর্তে কি বুঝলেন যারা এই মুহূর্তে এসেছিল কান্না what is your understanding of the ground reality, sir, if you can say just one last question? It was very sad and pitiable tales of woe, which the women who met me had to narrate. When a mother says, the Gundas comes, and some reason or the other, they say some provocative things, then catch hold of the hands of the girl children. What will be the feeling of a mother? A feeling of helplessness, a feeling of being dishonored. You know, every complaint was very, very pathetic. It shows a situation where people are forced to live in fear. And worse than that, the women who met me told me that we are not getting any support from the law enforcing authority. Many of them came and said, when the central forces came, after that, the situation is coming to normal. Their request itself is to place central forces on a permanent footing. That is their request. So I am going to the field to assess for myself what exactly is happening there. I heard reports from various people, and as you know, hundreds of people, particularly women, used to ring me up directly in the peace room. I used to talk to them directly, and I could find that a fear psychosis is very much there. This does not bring credit to anybody down the line. After meeting the people in the field and sharing their experiences and seeing for myself the extent of damage that has been done to the morale of the people, I will certainly take immediate action within the constitution, within the law, involving the state government, the central government and other stakeholders. একদম অনেক ধন্যবাদ রাজ্যপাল সাহেব যে কথাগুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কাল যেতে পারছেন, হিন্দুদের সাথে দেখা করতে যেতে পারছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারছেন, এটা খুব চোখে লাগছে। যারা অতিথিরা রয়েছেন তাদের সাথে আলাপ করব, কিন্তু তার আগে আমি আজ আলাপ করলাম সেই সমস্ত মায়েদের সাথে, সেই সমস্ত দাদাদের সাথে, সেই সমস্ত ভাইদের সাথে, এবং আবারও বলছি পার্লালপুরের রিফিউজি ক্যাম্পে যদি জবাব চায় বাংলা দেখা যায়, রিপাবলিক বাংলা যদি দেখা যায়, সম্ভব হয়, যদি ময়ূখ রঞ্জন ঘোষকে, আপনার ভাইকে যদি আপনারা শুনতে পারেন, আমি হাত জোর করে বলছি আপনাদের কথা আমি ভুলে যাব না। মালদা মুর্শিদাবাদের হিন্দুদের কথা আমি ভুলে যাব না, আমি বাংলাদেশের হিন্দুদের কথা ভুলে যাইনি। আজ আমার রাজ্যে যখন এরকম ঘটনা ঘটছে আমি ভুলে যাব না। প্রয়োজন হলে প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছর আমি আপনাদের হয়ে গলা ফাটাবো, ততদিন অবধি যতদিন না এই বাংলাতে আপনারা মাথা উঁচু করে বাঁচতে পারেন, যতদিন না আপনারা আপনাদের ভিটে মাটিতে ফিরে যেতে পারেন, আপনাদের তুলসী তলায় আবার জল দিতে পারেন, আপনার ঠাকুর দালানে আবার ভালো করে পরিষ্কার করে আপনার ঠাকুরটিকে, আপনার বিগ্রহটিকে রাখতে পারেন। আজ যাদের সাথে আমার আলাপ হয়েছে তাদের এক ঝলক দেখাই এবং তারপর সরাসরি অতিথিদের কাছে যাই। বেদবনা তো সব পুড়িয়ে দিয়েছে, তো আমাদের বাড়ি ঘর কিছু নেই। তো কিসের জন্য পুড়িয়ে দিল? কিসের জন্য পড়লে আক্রমণ করে, হিন্দু কখনো বাস করতে দিবে না। হিন্দুদের বাস করতে দেবে না? কেন, আপনারা কি পাকিস্তানে থাকেন নাকি? আমরা পাকিস্তানে কি থাকবো, আমরা এখন ওইটাই পাকিস্তান। সব বেদবনা গ্রাম থেকে? তো এখানে পুরো যে পুড়িয়ে দিয়েছে, আপনারা যাবেন কোথায়? আপনারা রিফিউজি হয়ে এরকম ভাবে থাকবেন? আমরা রিফিউজি হয়ে গেছি স্যার। রিফিউজি কেন হয়েছেন? আপনি কি পাকিস্তান না বাংলাদেশে যেতেন? আমরা পাকিস্তানি হয়ে গেছি। আমার তো কোথায় থাকার জায়গা নাই, সব পুরো চাই হয়েছে। আমি কোথায় থাকবো? আমি ফিরিয়ে দিতে যাই তো আমি যাবো, আমাকে স্থান করে দাও, আমাকে শান্তি চাই, আমি বেশি কাম চাই। আমি সোজাসুজি চলে যাব প্রিয়াঙ্কা টিবরেওয়ালের কাছে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল আইনজীবী, তিনি একমাত্র এই মুহূর্তে যাওয়ার সুযোগ পাচ্ছেন, তিনি হাইকোর্ট তাকে নির্দেশ দিয়েছে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল রয়েছেন আমার সাথে, রয়েছেন ঝন্টু বড়াইক, অধ্যাপক ঝন্টু বড়াইকও জানেন যে রিফিউজি হওয়ার বেদনা কীরকম, এবং কামাল হোসেন বাংলা টেলিভিশনে দুধ কা দুধ পানি কা পানি করবেন। কামাল হোসেন ওয়াকফ নিয়ে কতটা মিথ্যাচার করা হচ্ছে সবটা বলবেন। কিন্তু আমি প্রথমেই প্রিয়াঙ্কা টিবরেওয়াল আপনার কাছে যেতে চাই। প্রিয়াঙ্কা টিবরেওয়াল, লড়াইটা সহজ ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই লড়াইটা লড়েছেন এবং
হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট ঠিক কি জাজমেন্ট দিয়েছে এই মুহূর্তে, মানে আপনি কি পৌঁছাতে পারবেন? ময়ূক, দেখো, আমি যখনই অনেকবার এই কথাটা বলেছি, যদি আমি কিছু ডিসাইড করি সেটা লাস্ট অব্দি কিন্তু কমপ্লিট করেই ছাড়ি, এরকম ছাড়ি না। এটাও মানে মানা যায় না যে একটা রাজ্যতে, আমাদের নিজের রাজ্যতে, মানে এই ধরনের ঘটনা ঘটবে যেখানে পরিবারদেরকে সব মানে বাড়ি ফাড়ি পুড়িয়ে বের করে দিবে। না, আমরা কিন্তু পাকিস্তানে নেই, বাংলাদেশে নেই, আমরা পশ্চিমবঙ্গতে আছি। আমরা সেখানে আছি যেখানে আমরা বলি যে এটা স্বামী বিবেকানন্দের মানে যেখানে জন্ম হয়েছে। আমরা এখানে আছি যেখানে আমরা বলি যে এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মানে জায়গা। তো সেখানে এগুলো মানে মানা যায় না। সেই জন্য অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপনারা দেখেছেন যে আমি সরাসরি লড়াই করি। সেই লড়াইটা শুধু মানে জরুরি নেই যে রাজনীতিক হয়, সেই লড়াইটা কোর্টের মাধ্যমে হতে পারে, কলমের লড়াই হতে পারে। অ্যান্ড পেন ইজ মাইটার দেন সর্ড। তো সেই কথাটা কিন্তু আমি পোস্টপোল ভায়োলেন্সেও দেখিয়েছিলাম, আর আজও কোর্টের কাছে গিয়েছি এই স্বার্থে যাতে এই মানুষ যাদের বাড়ি ঘর সব পুরানো পুড়িয়ে দিয়েছে, যাদের দোকান পুড়িয়ে দিয়েছে, যাদের মানে লাইভলিহুড পুড়িয়ে দিয়েছে, যাদের মানে ক্যাটেলস গুলো ছিল, লাইভ স্টক ছিল, সবকিছু পুড়িয়ে দিয়েছে, এবার এরা করবে কি? দেখো, একটা কি করছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, আমার একটাই প্রশ্ন, মুখ্যমন্ত্রী তো তার তো যাওয়া উচিত মালদা মুর্শিদাবাদে, তিনি যাচ্ছেন না কেন? না, আরে কবে দেখেছো যেখানে অন্যায় হয়? কোনোদিন আমরা দেখিনি তো ওনাকে যেতে। সন্দেশখালিতে যখন অন্যায় হচ্ছিল, যখন আগুন জ্বলছিল, তখন তো উনি যাননি। উনি গিয়েছেন যখন একটা পলিটিক্যাল পার্টি ওখানে জোর দেখিয়ে, বাহুবল দেখিয়ে ইলেকশন জিতেছে, তারপরে উনি গিয়েছেন। আর গিয়েই তো মহিলাদের বলে দিলেন যে তোমরা 2500 টাকা নিয়ে ঝুট বলেছো, মিথ্যে কথা বলেছো। তো ওনার থেকে আমরা ন্যায়ের মানে উম্মিদই রাখতে পারি না। সেই জন্য এই লোকদের জন্য কোর্টের সামনে দ্বারস্থ হলাম। কোর্ট বলে দিয়েছে যে ফার্স্ট প্রায়োরিটি আছে, এরা বেঙ্গলে থাকে, বেঙ্গলেই থাকবে, এদের ঘর বাড়ি রেস্টোরেশন যেখানে পসিবল সেখানে রেস্টোর করতে হবে, যেখানে রিহ্যাবিলিট করতে হবে, নতুন বানিয়ে দিতে হবে, পাক্কা ঘর দিতে হবে, সমস্ত কিছু স্টেটকে কিন্তু দিতে হবে। তার জন্য বলে দিয়েছে স্কিম রেডি করো। আর যত দিন বা সময়ে স্টেট লাগাবে স্কিম রেডি করার জন্য, ততদিন এদের থাকার ব্যবস্থা, খাওয়া দাবার ব্যবস্থা সবকিছু স্টেটকে করতে হবে। বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা, এভরিথিং। ওই লক্ষ্মী ভান্ডার 500,000 টাকা দিয়ে হবে না। বেশ, অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা টিবরেওয়াল আমাদের সঙ্গে রয়েছেন। আমি ঝন্টু বড়াইক এবং কামাল হোসেনের কাছে যাব, কিন্তু তার আগে ঝন্টু বড়াইক আপনাকেও এটা দেখতে হবে। আমি যখন কি অদ্ভুত, আজকে যখন আমি রাজভবনে রাজ্যপালের সাথে হিন্দু রিফিউজিদের এই সাক্ষাৎকার বা এই বৈঠকের জন্য আমি যখন যাচ্ছিলাম, রিপাবলিক বাংলা সফর সঙ্গী ছিল, আমি যখন ওপরে উঠলাম, আপনি নিজেও জানেন যে থ্রোন রুম যেটাকে বলা হয়, যেখানে টিপু সুলতানের যে সিংহাসন আছে, যে থ্রোন রুমে বহু রাষ্ট্রনেতা এসে বৈঠক করেছেন, এবং সেখান থেকে রাজ্যপাল, যেই রাজ্যপাল হন, যে তৈলচিত্রটি, যে ফ্রেমে বাঁধানো যে ছবিটি আছে, সেটি পেরিয়ে যেতে হয়, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি। শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু হোমল্যান্ড আজও পশ্চিমবঙ্গ হলো না। শ্যামাপ্রসাদ মুখার্জি যে জেদ ধরে বলেছিলেন যে না, পূর্ববঙ্গ হচ্ছে হোক, কিন্তু পশ্চিমবঙ্গটাকে হিন্দুদের জন্য রেখে দিতে হবে, হবে না এরমভাবে, গোটাটা পাকিস্তানে দিয়ে দেওয়া যাবে না। শ্যামাপ্রসাদ মুখার্জির তৈলচিত্রের সামনে আমার লজ্জা লাগছিল, আমার মাথা নত হয়ে আসছিল, যখন আমার পাশ দিয়ে একদিকে তৈলচিত্র, আমার পাশ দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবির পাশ দিয়ে হিন্দু রিফিউজিরা কাঁদতে কাঁদতে রাজ্যপালের কাছে যাচ্ছে। আমি একবার আপনাকে এবং বাংলার সমস্ত মানুষকে আবারও বলছি, মালদা মুর্শিদাবাদ সহ গোটা পৃথিবীর যারা উদ্বাস্তু হয়েছেন কোনো না কোনো সময়, সেই সমস্ত মানুষকে আজ এই প্রতিবেদনটি দেখাতে চাই এবং প্রশ্ন করতে চাই, কবে হিন্দুদের হোমল্যান্ড হবে, ভারত হবে বা পশ্চিমবঙ্গ হবে। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজ্যপালের একেবারে খাস তালুক, অর্থাৎ রাজভবনের যে চেম্বার, সেই চেম্বারে একদিকে থ্রোন রুম এবং একদিকে অফিস, এবং ঠিক এখানেই খুব অদ্ভুত লাগলো আমার যে তৈলচিত্রটি রয়েছে, ঐতিহাসিক তৈলচিত্র, স্বাধীন ভারতে যে তৈলচিত্রটি তৈরি হয়েছিল, আঁকা হয়েছিল যে তৈলচিত্রটি, শ্যামাপ্রসাদ মুখার্জির যে তৈলচিত্র, সেই তৈলচিত্রটি এখানে এখনও রয়েছে। যখনই কোনো রাজ্যপাল এখানে আসেন, তা সে নুরুল হাসান হোক, তিনি জগদীপ ধনকর হন, তিনি এর আগে যারা রয়েছেন তারা এই তৈলচিত্রটি পেরিয়ে যান। স্বাধীন ভারতে, অনেকেই হয়তো জানেন না, স্বাধীন ভারতের ঠিক আগে অবিভক্ত ভারতে দুটো দেশ ভাগ, দুটো বঙ্গভঙ্গ এই রাজভবন থেকে হয়েছিল, এই টেবিল থেকে হয়েছিল। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্নটা দেখেছিলেন,
একটি হিন্দুদের হোমল্যান্ড থাকবে। হিন্দুরা যাবে কোথায়? হিন্দুরা পাকিস্তান থেকে লাঠি খেয়ে চলে এসেছে, বাংলাদেশ থেকে লাঠি খেয়ে চলে এসেছে, হিন্দুরা যাবে কোথায়? তার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন দেশ আরেকবার ভাঙবে, বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ যাবে না। শ্যামাপ্রসাদ মুখার্জি আজ তৈলচিত্রে হয়তো আছেন, কিন্তু কি অদ্ভুত ভাবুন, 2025 সালে কিছু মানুষ, রাজভবনে যে কেউ আসতে পারেন, বিজেপি আসতে পারে, তৃণমূল আসতে পারে, 2025 সালে কিছু মানুষ শুধু হিন্দু হওয়ার জন্য রিফিউজি হয়েছে এবং মহামহিম রাজ্যপালের সাথে দেখা করতে আসছেন রাজভবনে, যেখানে একদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তান তাদের ভবিষ্যৎগুলো নির্ধারণ হয়েছিল। আজ হয়তো সত্যিই আমাদের ভেবে দেখার পালা, আমরা সত্যিই সেই পশ্চিমবঙ্গ বানাতে পারলাম যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি স্বপ্ন দেখেছিলেন। আমাদের সাথে এই মুহূর্তে রূপা গাঙ্গুলিও চলে এসেছেন, বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন। রূপাদি, আপনি একটু থাকুন আমাদের সাথে। আমি ঝন্টু বড়াইক এবং কামাল হোসেনের কাছে যাই। ঝন্টু বড়াইক, খুব স্পেসিফিক প্রশ্ন, এবার একটা বাড়াবাড়ির জায়গায় চলে যাচ্ছে। হিন্দুদের বোধহয় প্রোটেকশনের জন্য একটা হোমল্যান্ড প্রয়োজন, তা সে হিন্দু রাষ্ট্র হোক বা পশ্চিমবঙ্গে নির্দিষ্টভাবে কোনো আইন এনে এই জিনিসটা করা হোক। আপনার কি মনে হয়? না, তুমি আজকে এই প্রতিবেদন দেখাচ্ছিলে, আমি ভাবাতুর হয়ে গেলাম। দেখো, আমিও তো উদ্বাস্তু ঘরের ছেলে, আমার উদ্বাস্তু হওয়ার যন্ত্রণাগুলো একটি উদ্বাস্তু ছিন্নমূল মানুষই জানে, যে তাদের রুটটা নতুন জায়গায় প্রতিস্থাপিত হলেও সেটা কতটা নড়বড়ে হয়। তোমারও নিশ্চয়ই সে অভিজ্ঞতা আছে। তারপরে যদি আরেকটা উদ্বাস্তু হওয়ার যন্ত্রণা আমার পরবর্তী প্রজন্মকে ছুটে বেড়ায়, কামড়ে বেড়ায়, তাড়া করে, তখন কেউ সুস্থ থাকতে পারে না। ময়ূক, আজকে এই চ্যানেলে তোমাদের এই অনুষ্ঠানে একাধিকবার আমি আলোচনা করে গেছি যে এমন একটা পরিস্থিতি কোনায় কোনায় বাংলায় তৈরি হচ্ছে যেটা ভয়ানক, এবং হিন্দু সম্প্রদায়, হিন্দু তো ব্যাপক অর্থে একটা সংস্কৃতি, এই সংস্কৃতিটা কিন্তু সাংঘাতিক পরিমাণে থ্রেটেন। দেখো, আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, একজন হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ হিসেবে আমার কারো প্রতি কোনো বিদ্বেষ নেই। দেশভাগের যন্ত্রণার পরেও আমি বিশ্বাস করি আমরা সবাই একসাথে সহাবস্থান করতে প্রস্তুত, এবং আমার পরিবারকেও সেই শিক্ষা আমি দিয়েছি, আমার বাবা মাকে তাই শিক্ষা দিয়েছেন। কিন্তু প্রশ্নটা হলো, এখন তো আমাদের অস্তিত্বের একটা ভয়ানক ক্রাইসিস। তুমি ভাবো যে আমরা আলোচনা করতে করতে এমন একটা জায়গা তৈরি হলো যে মানুষগুলো উদ্বাস্তু হলো, অথচ মানুষগুলোর পাশে থাকার মতন কেউ নেই। গতকাল মুখ্যমন্ত্রী একটা সভা করলেন কলকাতার বুকে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত তিনি দোষীদের খুঁজে বেড়ালেন, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো প্রধানমন্ত্রীর মধ্যে, কখনো বিএসএফ এর মধ্যে, কখনো সিআরপিএফ এর মধ্যে, কিন্তু একটাবার ময়ূক বলেছে এই উদ্বাস্তু মানুষগুলোর কথা? উনি একটাবার বলেননি। তাহলে প্রশ্ন হচ্ছে, সংবিধানের প্রধান, যিনি সংবিধানের বইটা নিয়ে শপথ নিয়েছেন তোমার আমার প্রত্যেকের ভোটে, তিনি যদি এই মানুষগুলোর কথা না ভাবেন, পক্ষান্তরে তো আরো কয়েকটা অঞ্চল থেকে আমাদের উদ্বাস্তু হওয়ার বিপদ ঘন্টাটা উনি বাজালেন। দ্বিতীয়, আমি শেষ করছি, দেখো, সংবিধানের স্টেট হেড হিসাবে 153 নম্বর আর্টিকেলের রাজ্যপাল, আমি দুদিন ধরেই বারবার বলে যাচ্ছি, রাজ্যপাল কি করছে? রাজ্যপাল শুধু সংবিধানের প্রধান নয়, তার 159 নম্বর আর্টিকেল 163-তে পরিষ্কার বলা আছে তিনি সক্রিয় শাসক, তিনি ক্যাবিনেটের পরামর্শ মানতে বাধ্য নন। এবং এই যেই ঘরটায় তুমি আজকে গিয়েছো রাজভবনে, সেখানে এমনও রাজ্যপাল ছিলেন যিনি ব্যক্তি মানুষ হিসেবে শাসকের উপরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। লাস্টতম যার উদাহরণ গান্ধী, এই যে তোমার গোপালকৃষ্ণ গান্ধী, যিনি ইলেকট্রিসিটির, যখন ঘন ঘন ইলেকট্রিসিটি হচ্ছে বামফ্রন্টের সময়, তিনি লাইট অফ করে মানুষের জীবন যন্ত্রণার শরিক হয়েছিলেন। তাহলে আজকে সাংবিধানিক প্রধান কেন অতি সক্রিয় হচ্ছেন না, যেখানে রাজ্যের শাসক দল একচোখা হরিণের মতন সিদ্ধান্ত নিচ্ছেন একের পর এক জনপদ শূন্য করে দেওয়ার যে ব্লুপ্রিন্ট জেহাদি একটা জঙ্গি গোষ্ঠী তৈরি করছে, তাদেরকে তিনি প্রশ্রয় দিচ্ছেন, মদত দিচ্ছেন, শক্তি যোগাচ্ছেন, তার পুলিশ সন্তর্পণে তাদেরকে লালিত পালিত করছে। তাহলে রাজ্যপাল কেন, শাসক বর্গের অন্যতম পিলার, তিনি চুপচাপ বসে থাকতে পারেন না? তিনি রাজধর্ম তা বলে না, সংবিধান তা বলে না। অন্তত এই রাজভবনে একাধিক রাজ্যপাল, তারা কিন্তু এরকম উদাহরণ রাখেনি। ভৈরব দত্ত পাণ্ডে, যিনি কিন্তু চোখে চোখ রেখে বামফ্রন্টের অনৈতিক কাজের প্রতিবাদ করেছিলেন, গোপালকৃষ্ণ গান্ধীও করেছেন। আমি আশা করছি এই মানুষগুলোর স্বার্থে রাজ্যপাল অন্তত সক্রিয় হোক। মুখ্যমন্ত্রী কিচ্ছু করবেন না। ঠিক বলেছে তিবরিওয়াল
যে সন্দেশখালী সব কিছু লুট হয়ে যাওয়ার পরেও তিনি যাওয়ার সময় পাননি, এখানেও যাবেন না, বরং বিএসএফ উইথড্র হলে এই মানুষগুলো ফিরে আসলে ময়ূক এদের আবার উদ্বাস্তু হতে ইনি সাহায্য করবেন। আমি রূপা গাঙ্গুলি এবং কামাল হোসেনের কাছে যাওয়ার আগে আবারও বলছি, একবার আপনাদেরকে বলতে চাই, কিছু মিনমিনে মিডিয়া তারা হেডলাইনটাকে পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য, হিন্দুদের কান্না পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য, হিন্দুদের রিফিউজি ক্যাম্পে থাকা পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য, হিন্দুরা যে এখনও পশ্চিমবঙ্গে উদ্বাস্তু হয়ে আছে পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য, জেহাদি তাণ্ডবে মালদা মুর্শিদাবাদের কি অবস্থা হয়েছে সেটা পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য একজন নেতার একটি ব্যক্তিগত সিদ্ধান্ত, একটি বিয়ের সিদ্ধান্ত, সেটাকে সামনে নিয়ে আসতে চাইছেন এবং সেটা নিয়ে তারা ও বাবা তিনি বিয়েতে কি খাবেন, কি পোশাক পরবেন, কার সাথে বিয়ে করছেন, কিভাবে বিয়ে করছেন, কোথায় যাচ্ছেন, কখন হচ্ছেন, এই সমস্ত কিছুকে সামনে নিয়ে আসতে চাইছে ডিস্ট্র্যাক্ট করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে রিলিফ দেওয়ার জন্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্যাবিনেট এবং তার সরকার এবং তার পার্টির সবচেয়ে বড় অস্বস্তির কারণ এই মায়েদের কান্না। কোন মায়েদের কান্না? এটাকে হেডলাইন নাম্বার 1 বানান, এটাকে শিরোনামে রাখুন, কারণ আজ এদের সাথে হয়েছে, কাল আপনার সাথে হবে, তখন বিয়ে করারও অপশন হয়তো রিফিউজি ক্যাম্পে থাকবে। দেখুন, হিন্দুর ঘরে একটা অস্ত্র লিয়া নাই, তাও আমরা এইভাবে চুপ করে কাঠ হয়ে আছি, তাও অশান্তি করছে, চুল ধরে টানছে, হাত ধরে টানছে, বম চালাইছে, হিন্দুকে রেপ করবো, হিন্দুর বাড়ি ঘর পুরাবো। রেপ করবে কেন? বলছে কি না হিন্দুর মেয়েকে রাখবো না, এত জোর হাত করছি, তাও গরু বকরি খুলে নিল, আর টাকা গালাকে নিয়ে নিয়েছে, সোনার নাকের গালাকে নিয়ে নিয়েছে, ভালো ভালো শাড়ি নিয়ে নিয়েছে, তাও ফের এইভাবে হাত জোর করছি, তাই ভাবে হাত ধরছে, গায়ে হাত দিতে আসছে, এরকম করছে, অশান্তি করে চুলের মুঠি ধরছে যখন না পারছে, এইভাবে চুলের মুঠি তাও ধরেছে, আরো মুখ খারাপ করে গাল দিচ্ছে, ডাকছে আমাদেরকে, বলছে যে মেয়ের ছেলে আছে তো টেনে নিয়ে আয়। ভয় লাগছে না? ভয় লাগছে, কি ভয়ের জন্য পারবো না, ভয় লাগার জন্য বলছে মেয়েদেরকে আমরা পালিয়ে আসলাম, ঘরে গরু বাচ্চা টাচ্চা যা আছে সব কিছু চিচড়ে বার কর। হ্যাঁ ওটা বলেছে, বলছে তোমরা ইজ্জত দিয়ে দাও আর আমাদের দিকে চলে আসো, নিজের নিজের স্বামী সবকে বাঁচাও, বলছে নিজের নিজের ইজ্জত দাও আর নিজের স্বামী ছেলেকে বাঁচাও, তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামীদেরকে বাঁচতে দিব, তোমাদের স্বামীদেরকে রক্ষা করতে দেবো, যে তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও। আমার বাচ্চাটা 1.5 বছর আছে, গলায় ছেনি ধরেছে, গলায় ছেনি ধরেছে, 1.5 বছরের বাচ্চা, 1.5 বছর দেখুন শুয়ে আছে, নিয়ে চলে যাচ্ছে, বলছে কি না বাচ্চাকে নিয়ে যাবো, তোমার বাচ্চা দাও না তোমার ইজ্জত দাও। রূপা গাঙ্গুলি সিনেম্যাটিক, আপনি সিনেমা জগতের মানুষ, একদম সিনেমার মতন, যেন ঋত্বিক ঘটকের সিনেমার মতন, ছিন্নমূল মানুষের জীবনের মতন, কবিতার মতন, যেন এক একটা জিনিস লাইভ টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি। কিরকম অনুভূতি হচ্ছে? দেখুন, যে সময়কার ঘটনাগুলো আমার জানা, ছোটবেলা থেকে শোনা, সেগুলো এরকম লাইভ টিভি ছিল না, আর এরকম আমরা সিনেমার পর্দার জন্য কিছু অপেক্ষা করতাম না। আমি আমার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি, আমি অন্ততপক্ষে আমার ছোটবেলা থেকে 15টা থেকে 20টা জায়গায় থেকেছি, কোথাও 2 মাস, কোথাও হয়তো 6 মাস, আর কখনো কখনো হাসপাতালে, ট্রেনে করে, হেঁটে, কিলোমিটার পর কিলোমিটার, মাথায় একটা সামান্য বোঁচকা, না হলে কাঁখে কোলে যারা থেকেছে তাদেরকে নিয়ে। আমার মাও তখন ছোট, বাবাও তখন ছোট, তারা চলে এসেছে। জেঠুরা একটু বড় ছিল। আমি থেকেছি কোথায়? বর্ধমানে। আমার জেঠুরা প্রথম উঠেছে বর্ধমানে, তারপর হাওড়ায়। আর আমি কোথায় কোথায় থেকেছি? বর্ধমানে, হাওড়ায়, বেলঘড়িয়া, কল্যাণী, বালিগঞ্জে, ম্যান্ডিবেলার কাছে একটা বাড়ি ভাড়া পাওয়া গেছিল 2 মাসের জন্য, ঢাকুরিয়াতে, যাদবপুরে, সুলেখার মোড়ে, টালিগঞ্জে। শেষ পর্যন্ত আমার এই মহাভারত করার পরে জীবনের জার্নিটা আমি একটা মায়ের নামে বাড়ি কিনে রাজপুরে বাবা মাকে একটা থাকার জায়গা দিতে পারলাম। 15 বার, 15-20 বার নানান জায়গায় 2 মাস 3 মাস করে আমি ছোট থেকে থেকেছি। আর আমার বাবা মারও থেকেইছেন। কবে কোথায় থাকতে পারবে, কে কোথায় ঘর দেবে, কেউ জানে না। এটা কোনো সিনেমা নয়,
এটা এটা আমার এই বয়সে এটা আমার অভিজ্ঞতা, এটা সিনেমা নয়। আমার মায়েরা যারা এখনো বেঁচে আছেন, আমার কাকুরা যারা এরকম বয়সের 80, 70, 90, যারা এখনো বেঁচে আছেন 75, তাদেরকে জিজ্ঞাসা করুন কি দুর্দিন কি দুর্দশা তারা সহ্য করেছে। অ্যাকচুয়ালি এক কাপড়ে চলে আসাকে বলে। আমি আবার নিজে চোখে আজকে দেখলাম মানুষগুলোকে, অনেকদিন ধরে শুনছিলাম, অনেকদিন ধরে জানছিলাম এদের সম্বন্ধে, খোঁজ খবর রাখছিলাম, কিন্তু আজকে ওদের দেখলাম খালি পায়ে কলকাতা শহরে হেঁটে বেড়াচ্ছে, এক কাপড়ে চলে এসেছে, কোনো রকমে পালিয়ে। বারবার বলছে এক কাপড়ে চলে এসেছি। আমার ঠিক আমার মায়ের ছোটবেলাটা মনে পড়ছিল। আমার পিসি যখন কোলে এসেছিল বলছিল, জানিস তো আমি তো কোলে ছিলাম, আমার কিছু মনে নাই। কোলে কাকে নিয়ে সব বাবা মারা পালিয়ে এসেছে। আমার ঠাকুমা দাদুরা, আর দাদু কি ছিলেন? ডাক্তার ছিলেন। বাবার বাড়ির দিকের ঠাকুরদা কি ছিলেন? ডাক্তার ছিলেন। তারা কোনো সাধারণ এমন কোনো একটা অশিক্ষিত পরিবারে কেউ ছিলেন না যে যাদেরকে মেরে ধরে তাড়িয়ে দেওয়া যায়। তারা সেখানে স্বনামধন্য ডাক্তার ছিলেন, তা সত্ত্বেও তাদের সন্তানদের নিয়ে পালাতে হয়েছে। আজ আবার সেই দুর্দশা, আবার সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই সরকার তৈরি করলো। আর কোথায় পালাবো? আপনাকে বলে রাখছি, এই মুর্শিদাবাদ থেকে এই আনোয়ার রোড গল্ফ গার্ডেনে পৌঁছেতে এর আর বেশি কিছু বছর নেই। কিন্তু ওই রায়ের যেটা ওয়ান সাইডেড হয়েছে আজকে, যেটা আপনারা টিভিতে উচ্চারণ করতে দেন না শব্দটাকে আপনারা, ওই ঘটনাগুলো ওই মুর্শিদাবাদ থেকে, শামশেরগঞ্জ থেকে আর এখানে আসতে বেশি দিন নেই কিন্তু, আর সামান্য কিছু বছর যদি হুঁশ না পেরে। মমতা ব্যানার্জি কেন এটা করছেন? রিফিউজি ক্যাম্পে একবার তো মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারতেন, কেন ওপার বাংলার ছবিগুলো এপার বাংলায় দেখতে হবে আমাদের? আচ্ছা, উনি কোন দিন কোন সময়ে উনি অ্যাপিজমেন্ট ছাড়া অন্য কিছু করেছেন? ঘুরিয়ে 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 কখনো ভাবছেন যে আমি একে একটু তুষ্ট করি, জগন্নাথ মন্দির টন্দির বানিয়ে একটা তুষ্ট করার খেলা, আবার একটা বিশাল বড় স্টেডিয়ামে এটাকে কেন উনি এই যে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এমনও তো সময় ছিল যখন এরকম ক্যামেরা হেন তেন এসব কিছুই ছিল না, তখনও তো সাংবাদিকরা ছিলেন, তখনও তারা যেভাবেই হোক গিয়ে ছবি তুলতেন। সিচুয়েশন সে যুদ্ধক্ষেত্র হোক, সে যেখানেই হোক না কেন, এই যে আজকে প্রযুক্তি আটকে দেওয়া, ইন্টারনেট বন্ধ করে দেওয়া, তাই দিয়ে কি আসল সত্যকে কোনদিন ঢেকে রাখা যায় না। উনি যদি সত্যি সম্প্রীতির বার্তা দিতে চাইতেন, তাহলে ওনার সেই পরের দিনের মধ্যে সঙ্গে সঙ্গে 2 ভাগের 4 ভাগের লোককে একবারে ওনার সঙ্গে নিয়ে যাওয়া উচিত। হিন্দু যাবে, মুসলমান যাবে, সব পার্টির লোক যাবে, একবারে যাবে। উনি যে রাজনীতিটা স্টাইলটা মারলেন, একটা কায়দাবাজি করলেন স্টেডিয়ামে, সেটা ওনার সকলকে নিয়ে, বড় বড় মৌলানাদের নিয়ে ওখানে যাওয়া উচিত। তাদের সকলের সামনে সবার বক্তব্য বয়ান শোনা উচিত। কে মিথ্যে বলছে, কে ভুল বলছে, কে ঠিক বলছে, সবাই একদম খোলসা হয়ে যাবে। কেন করলেন না? কারণ করতে চান না, কারণ তিনি সত্যিটা জানেন। তার পুলিশকে দিয়ে তিনি 4 ঘন্টা আটকে রেখেছিলেন, যাতে এগুলো পোড়ানো যায়, যাতে ঘটনাগুলো ঘটানো যায়। উনি ইচ্ছে করেই কোনো সলিউশনের দিকে যাননি, আজও যাচ্ছেন না। আমি কামাল হোসেন আপনার কাছে যাব। রূপাদি আপনি একটু থাকুন। কামাল হোসেন, এই হিংসা, এই ভয়ঙ্কর যে দাপাদাপি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি একটি প্রতিক্রিয়া শোনাতে চাই আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুঃখ থেকে এই ধরনের ঘটনাগুলো হয়েছে, মানে দুঃখ হয়েছে বলে আপনি হিংসা করবেন? এক বিশেষ সম্প্রদায়, হিন্দুদের বাড়ি ঘর দৌড় সব কিছু তছনছ করে দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একবার শুনবো একবার। ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন, এটা বিজেপি ভরকাচ্ছে, আপনারা ভরকাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরত। ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে।
গায়ে জ্বালা ধরেছে, দুঃখে আছে বলে এভাবে দাপাদাপি, ভাঙচুর, মারধর, এভাবে ঘর ছাড়া করে দেওয়া, ঘাট ধাক্কা দিয়ে রিফিউজি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া। সৌমিত্র আমাদের প্রতিনিধি যে ধরনের ছবিগুলো তুলে ধরেছে, ভয়ঙ্কর ছবি তুলে ধরেছে বাংলা টেলিভিশনে। আবারও বলছি, বাংলা টেলিভিশনে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সেই ছবিগুলো আমি ভেবেছিলাম দেখাবো, কিন্তু তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে এখন পরিস্থিতি সেরকম নেই। বিভিন্ন মন্দির, বিভিন্ন ধর্মীয় স্থান, সেখানে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে কামাল হোসেন, ওয়াকফ আইন নিয়ে কতটা মিথ্যাচার হয়েছে এবং তার সুযোগ, তার গুজবে কতটা ঘি ঢেলেছে এই সরকার, যদি আপনি একটু বোঝান। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই ওয়াকফ থেকে গরিব প্রান্তিক মুসলমানরা কোনো দিন কোনো সুবিধা পায়নি এবং দেখা যাচ্ছে কৃষ্ণনগরের 3000 স্কোয়ার ফিট সেটা ভোগ করছে একজন, এবং টালিগঞ্জ এবং মহাবীরতলা থেকে টালিগঞ্জ পর্যন্ত একটা বিশাল আকারের জমি সেটা ভোগ করছে একজন। অথচ আমরা কবরস্থান ঘিরতে গেলেই নিজেরা পয়সা দিয়ে, টাকা দিয়ে কবরস্থান করি, সেটা ঘিরে ফেলি। মসজিদ যদি ভেঙে যায়, কিছু হয়, রং করি, সেটা আমরা চাঁদা তুলে করি। কই ওয়াকফ সম্পত্তিতে 80,000-এর উপরে ওয়াকফ সম্পত্তি, সেখান থেকে গরিব প্রান্তিক গ্রামের মুসলমানরা কি উপকার পেয়েছেন। এবং অ্যাকচুয়ালি কি জানেন তো, এই বামফ্রন্টের সময় মুসলমানদের নানা রকমভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত করানো হতো, বোমাবাজির সঙ্গে লিপ্ত করানো হতো, এবং সংখ্যালঘু ভাই বোনরা তারা ভেবেছে এবারে আমরা রাহু থেকে মুক্ত পেয়ে মাননীয় মমতা ব্যানার্জিকে নিয়ে আসব। সংখ্যালঘু ভোট ঢেলে দিলেন, চলে আসলো মমতা ব্যানার্জি। তিনি কি করলেন? তিনি খাতা, কলম, পেন এবং কোরআন ধরানোর পরিবর্তে তাদের হাতে ধরিয়ে দিল একইভাবে বোমা, বন্দুক আর গুলি। আর গরিব সংখ্যালঘু যারা ভাই বোন, তারাও পেটের দায়ে, কেউ পেটের দায়ে, কোনো কিছুর দায়ে সেটা নিতে বাধ্য হলো। কারণ কি, যে কোনো সরকারের মধ্যে যখন দুর্নীতি প্রবেশ করে, দুর্নীতি মাথাচাড়া দেয়, তখন কি করে, ধর্মের রং মিশিয়ে দেয়। ধর্মের রং মিশিয়ে দিলে কি হবে, দুর্নীতিটা পাশ কাটিয়ে নিরাপদ জায়গায় চলে যাবে, আর ধর্মপ্রাণ মানুষরা, হিন্দু মুসলিমরা, তারা বিপদের মধ্যে থাকবে। এবং যে আজকের যাদের সম্পত্তি লুট হয়েছে, সর্বনাশ হচ্ছে, একজন শিক্ষক হিসাবে আমি মর্মাহত। এবং সবার আগে আমি বলি, আমি একজন গর্বিত ভারতবাসী, তারপরে আমি গর্বিত বাঙালি, আর তৃতীয় হচ্ছে কি আমি একজন ইমানদার মুসলমান। কারণ মতো আমি বলতে পারবো না আমি একজন গর্বিত মুসলমান, সেটা 3 নম্বর। আমার মহল্লায় আমি একজন ইমানদার মুসলমান। এবং আসলে কি এইটা দিয়েই, এই যে শুনুন, যারা কম শিক্ষিত মুসলমান তাদেরকে সম্মান রেখে বলছি, বা যারা খুব উগ্রতার আশ্রয় নেয় তাদেরকে এই সময় ব্যবহার করাটাই সবচেয়ে মঙ্গল। কারণ কি, আমাদের মতো কেউ চাকরি করে, কাল সকালে তার কাজ আছে, সে কিন্তু কোনো দিন এই দাঙ্গা হাঙ্গামার মধ্যে থাকবে না। কারণ তারা স্বঘোষিত মুসলমান, তারা কোরআনের বিধান অনুযায়ী মুসলমান নয়। যদি কোরআনের বিধান মেনে চলে তাহলে দাঙ্গা ফাস্তা এর মধ্যে কোনো দিন থাকতে পারে না। এবং মাননীয় মমতা ব্যানার্জি সেটাই বুঝতে পেরেছেন। কারণ কি, সেই সমস্ত ধার্মিক মুসলমান তারা কোনোদিন কোন্দলের মধ্যে যাবে না। যারা কোন্দলের মধ্যে যায় তারা ধর্মের মর্ম বোঝে না। একদম। আমি আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ হিন্দুদেরকে বারবার করে এক দেশ থেকে আরেক দেশ, যখন হিন্দুকুশ পর্বত থেকে তাদের চলে আসতে হয়েছিল, তখন তারা ভেবেছিল হিন্দুস্তানটা তাদের দেশ। তারপরে দেখা গেল হিন্দুস্তানটাকেও দুভাগে ভাগ করে দেওয়া হলো এবং পাকিস্তান থেকে তাদেরকে চলে আসতে হলো, বাংলাদেশ থেকে তাদেরকে চলে আসতে হলো। এখন বাংলা থেকে তাদেরকে ঝাড়খণ্ডে চলে যেতে হচ্ছে। ঝাড়খণ্ড থেকে তারা ফিরে এসেছেন, যেরকম আজ এক মা ফিরে এসেছেন। এবং আমি বলছি না, আমি বিক্ষিপ্ত সময়, উত্তপ্ত সময়, দ্রোহকাল, ক্রান্তিকালে আমি থেই করে নাচতে পারছি না। কারণ কেউ বিয়ে করছেন, কারোর বাচ্চা হচ্ছে, কেউ হয়তো বিদেশ ভ্রমণে গেছেন,
কোনো নেতা হয়তো নিজের জীবন সুখকর করতে চাইছেন, এগুলো অন্য চ্যানেলে হেডলাইন, ভাবতে পারছেন? তার কারণ তারা চায় না হিন্দুদের যন্ত্রণা দেখাতে, তারা চায় না, আবারও বলছি, চ্যালেঞ্জ করে বলছি, মিনমিনে মিডিয়া চায় না এই ছবিটা দেখাতে, যে ছবিটা আমাদের প্রতিনিধি তুলে ধরেছে। ঝাড়খণ্ডে পালিয়ে যেতে হয়েছিল, মালদাতে আসার পরেও তারা জানে না যে কি অবস্থায় থাকবে। তারা মনে করছে বাংলাদেশের মতন অবস্থা, দেখুন এটাকে হেডলাইন বানান, এটাকে ভাইরাল করুন, এটা নিয়ে কথা বলুন, এটাতে ফেসবুক লাইভ হোক, এটা নিয়ে ইউটিউবে ভিডিও হোক, এটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন হোক, কারণ এটা আমাদের ভবিষ্যৎ হলেও হতে পারে। দেখুন এখন তো আছে, এটা তো মনে আছে দেখেই বাড়ি এসছি, না তো আমরা বাড়িতে ছিলাম না, ঝাড়খণ্ডে ছিলাম। বাহিনী রয়েছে বলে তার জন্য আবার বাড়ি ফিরে এসছি। কতদিন থাকবে এটাও ভয় করছি। আমাদেরকে তো এখানে থাকতে গেলে রাস্তাঘাটে চলতে হবে, বাচ্চাদের স্কুল পাঠাতে হবে, এগুলো নিয়ে একটু ভিতরে ভয় আছে, ভয়টা থেকে গেছে। কি চাইছেন এখন? চাইছি জানি দোষীদের শাস্তি হয়। আমরা যেগুলো ভুগেছি এই বয়সে এরকম জানি আর না হয়, সেটার দাবিতে সরকারকে বলছি যে আমাদের জানি সুরক্ষা দেয়, আমরা জানি ভালোভাবে বাস করতে পারি, ছেলে মেয়েদেরকে ভালোভাবে উপযুক্ত করে মানুষ করতে পারি। এমনিতে তো মেরেই ফেলেছিল, ভগবানের দান, অনেক ভগবানে আমাকে করুণা করেছে, যেভাবে ওই 3 তলা উপর থেকে ঝাঁপ দিয়ে দিয়ে লোকের গায়ে পড়ে আমরা বেঁচে আজ এখানে। এইরকম পরিস্থিতি কেন হলো? আমরা কি হিন্দু সেই জন্যই হলো? না পশ্চিমবাংলায় বাস করাই দায়? পশ্চিমবাংলায় বাস করতে পারবো না? আর বোমের আওয়াজ, আর জীবনে যেগুলো অস্ত্র দেখি নাই, খুব জোর হলে 16, 15, 17, 18, 20 বয়স। তো এটা কেন হলো? ওরা কি বুঝে এর সম্বন্ধে? আমাদেরকে যে এরকম অ্যাটাক করলো, কিসের জন্য করলো? আমার তো দাবি এটাই, আমাদেরকে কিসের জন্য, এটার উত্তরটা কে দিবে? যারা অতিথিরা রয়েছিলেন আমার সঙ্গে, তারা যে কথাগুলো বলেছে, আমি অনুরোধ করব জবাব চায় বাংলা যখন পুনঃসম্প্রচার হবে, রূপা গাঙ্গুলি, কামাল হোসেন, ঝন্টু বড়াই, প্রিয়াঙ্কা টেব্রেওয়াল, তারা যে কথাগুলো বললেন একটু মন দিয়ে শুনবেন, কারণ এই কথাগুলো আপনারও কথা হতে পারে। এবং শুধু তাই নয়, যে মায়েদের কথা আমি শোনালাম যারা রিফিউজি হয়ে গেছে, তাদের কথা আমি আবারও বলছি, বারবার শোনাবো, কারণ আমি তাদের হাত ছেড়ে দেব না। আমি বাংলাদেশের হিন্দুদের হাত ছেড়ে দিইনি। আমার দেশে আমার মা, মাসি, বোন, ভাই, তারা যখন এভাবে রিফিউজি ক্যাম্পে খিচুড়ি খেয়ে কাটাচ্ছেন, আমি 3 দিন না 3 দিন না করে অন্য খবর নিয়ে ব্যস্ত হয়ে পড়বো? হব না, এটা নিয়েই থাকবো। এবং আজ মনটা বড় ভারাক্রান্ত, তার কারণ আজ আমি যে টেবিলটি ছুঁয়ে এসেছি রাজভবনের, সেই টেবিলে দুটো দেশভাগ নিয়ে আলোচনা হয়েছিল, তার মধ্যে একটা দেশভাগ বঙ্গভঙ্গ ওই টেবিলে সই হয়েছিল। ওই গল্পটা আজ বোধহয় বলার দিন। সেই গল্পটা বলে আজ একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর খুব বড় একটা ব্রেকিং নিউজ নিয়ে ফিরে আসবে ময়ূক, সঙ্গে থাকুন। আমি এই মুহূর্তে আর 5টা টেবিলের মতোই এই টেবিলটার সামনে দাঁড়িয়ে রয়েছি। এই ঘরে যে টেবিলটি রয়েছে সেই টেবিলের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি এখন রয়েছি রাজভবনের লাইব্রেরিতে, এবং এই টেবিলটি অনেকগুলো কান্না, অনেক রিফিউজির কান্না, অনেক দেশভাগের কাঁটাতারের সিদ্ধান্তর সাক্ষী। এই সেই টেবিল যে টেবিলে দুটি পার্টিশন সাইন হয়েছিল, 2টি পার্টিশন নিয়ে কথোপকথন ঠিক এই টেবিলে বসে হয়েছিল। বঙ্গভঙ্গ, 1905 সালের বঙ্গভঙ্গ এই টেবিলে বসে আলোচনা হয়েছিল, এবং পরে পাশের বাড়ি অর্থাৎ বিধানসভায় সেটা নিয়ে আলোচনা হয়েছিল 1946 সালে, 1947 সালে, অর্থাৎ 2 বার। এই টেবিল নিয়ে অনেক গল্প আছে, হলোকাস্টের গল্প, এক রাতের নোটিশে হিন্দু উদ্বাস্তুর হয়ে যাওয়ার গল্প, পাকিস্তান তৈরির গল্প, পূর্ববঙ্গ ভেঙে যাওয়ার গল্প। এই টেবিলটি এবারও হিন্দু উদ্বাস্তুদের সমস্ত কথা শুনল। প্রতি বছর যেন এই টেবিল সব কথা নিজের কানে রেখে দেয়। আমার সাথে এই মুহূর্তে তাপসবাবু রয়েছেন, তাপস সাহা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, লাইব্রেরিয়ান। তাপসবাবু, এই টেবিলটার ইতিহাসটা যতটা জানেন আপনি একটু যদি বলেন। নমস্কার। আমি যতটা এখানে জয়েন করার পরে জানতে পেরেছি, 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গ সাইন হয়েছিল, পার্টিশন অফ বেঙ্গল, সেটা এই টেবিলে সাইন হয়েছে। এখানে এইটা এখন এটা রাজ্যপাল বসেন এখন। এইদিকে শুন না,
এটা রাজ্যপাল বসেন, মানে এই টেবিলে বঙ্গভঙ্গ সাইন হয়েছে? বঙ্গভঙ্গ সাইন হয়েছিল, এটা আমাদের যতটা জানতে পেরেছি। এবং তারপর 1946-47 সালেও বিভিন্ন সময় এই টেবিলে বসেই মানে পশ্চিমবঙ্গ যে এখানে চলে আসবে সেই সমস্ত কথাগুলো, এই টেবিলটা মেনটেনেন্স কীরকমভাবে হয়? অন্যান্য টেবিল থেকে এই টেবিলটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং প্রত্যেক মাসে একবার করে অন্তত এই টেবিলের মেনটেন্সের জন্য আমাদের যারা কার্পেন্টার এবং পালিশের লোক আছেন তারা দেখেন এবং যখন কোনো রিপেয়ার দরকার হয় তারা এটা করেন। অর্থাৎ এই টেবিল, আমি জানি না এই টেবিল আর কতগুলো এরকম মানুষের কান্না শুনবে, মানুষের হাহাকারের গল্প শুনবে, কিন্তু এই টেবিলটি আজ রাজভবনে যখন রিফিউজি যারা মুর্শিদাবাদ থেকে তারা এসেছেন তাদের কথা যখন তারা বলছেন রাজ্যপালের কাছে, তখন এই টেবিলটিও যেন একটি চরিত্র হয়ে রাজভবনে থেকে যাচ্ছে। কতদিন এই টেবিলগুলো এই কথাগুলো বারবার শুনতে থাকবে, তার জবাব চায় বাংলা। জবাব চায় বাংলাতে এই মুহূর্তে বড় খবর, হিন্দুদের সুরক্ষায় বৈধ অস্ত্র রাখার নিদান শুভেন্দু অধিকারী। বড় বিতর্কিত মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। সীমান্তবর্তী জেলাগুলিতে হিন্দুদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার দাবি বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা অস্ত্রের লাইসেন্স দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন কেন্দ্রকে। হিন্দুদের আত্মরক্ষার অধিকার আছে, বিতর্কিত মন্তব্য শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। বিএসএফ সিআরপিএফ পার্মানেন্ট থাকে না, সলিউশন ওখানে এটা কমিউনাল রাইট নয়, এটা ধর্মযুদ্ধ। এরা কাশ্মীরের মতো হিন্দুদের সরাতে চায়। বাংলাদেশ থেকে যে 50 কিলোমিটার বর্ডার এলাকা এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম, 20%-এর নিচে, তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে, স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় আপনারা না করতে পারেন তাহলে 10-15% হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।